মা, তোমাকে বললাম না কয়েকটা ফুচকার মতো করে গোল গোল করে ভেজে দিতে? তুমি তো দেখছি পুরো আটা দিয়েই পরোটা বানিয়ে ফেলছো। আমি ফুচকা খাবো বলে আলু মাখা করলাম, তেঁতুল জল বানালাম, আর তুমি আমার জন্য সামান্য কটা ফুচকার মতো পাঁপড় ভেজে দিতে পারছো না? উফ, দেখতেই তো পাচ্ছিস বাড়িতে গেস্ট এসেছে, সবার জন্য আমাকে পরোটা বানাতে হচ্ছে। তুই এখন ওই ফুচকা নিয়ে ঝামেলা করিস না তো। এখন ওই ফুচকার মতো করে ছোট ছোট করে পাঁপড় ভাজতে গিয়ে আমার অনেক সময় লেগে যাবে। মায়ের কথা শুনে দেবলীনা অত্যন্ত রেগে যায়, কারণ দেবলীনা ফুচকা খেতে খুবই ভালোবাসতো। তাই দেবলীনা তখনই রান্নাঘরের মেঝেতে বসে হাত পা ছড়িয়ে কান্নাকাটি করার নাটক শুরু করে দেয়, যা দেখে বিজয়া দেবী কি করবে বুঝে উঠতে পারে না। কারণ বাইরে বসে থাকা অতিথিরা দেবলীনার চিৎকার চেঁচেমেচি শুনলে তারা খারাপ ভাবতে পারে। উফ, এত বড় ধেড়ে মেয়ে, তোর বিয়ে দিলে এতদিনে তুই বাচ্চার মা হয়ে যেতিস। এভাবে কেউ ফুচকার জন্য কান্নাকাটি করে? তোর কাকু কাকিমারা কি ভাববে বলতো? বড্ড জ্বালাতন করছিস। যা, নিজের ঘরে গিয়ে বসে থাক। না, তুমি যতক্ষণ না আমাকে ফুচকা বানিয়ে দিচ্ছ, আমি কিছুতেই নিজের ঘরে যেতে পারবো না। আমার ফুচকা চাই, তুমি এখনই আমাকে ফুচকা বানিয়ে দাও। তুমি তো জানো আমি ফুচকা খেতে কতটা ভালোবাসি। আমি ফুচকা ছাড়া আজকে কিছুই খাবো না। দেবলীনা এরকম ভাবে বায়না করলে বিজয়া দেবীর আর কিছু করার থাকে না। কিন্তু এখন ছোট ছোট ফুচকা বানাতে অনেক সময় লাগবে ভেবে বিজয়া দেবী রাগ করে আটার মধ্যেই আলু মাখা এবং টক জল মিশিয়ে একটা বড় ফুচকা পরোটা দেবলীনাকে বানিয়ে দেয়। বাহ মা, তুমি এটা কি বানিয়েছো? এ তো দারুণ খেতে। আমি তো কখনো এরকম পরোটার মধ্যে ফুচকার টেস্ট পাইনি। এই পরোটাটা খেতে খুব ভালো লাগছে। নর্মাল ফুচকার থেকে এই ফুচকা পরোটা বেশি ভালো। সেদিন মায়ের হাতের বানানো সেই ফুচকা পরোটা দেবলীনার এতই ভালো লেগে যায় যে দেবলীনা ঠিক করে এবার থেকে সে ফুচকার বদলে শুধুমাত্র ফুচকা পরোটাই খাবে। তাই দেবলীনা প্রত্যেক দিন পরোটার মধ্যে আলু মাখা এবং তেঁতুল জল মিশিয়ে খেতে শুরু করে। শুধু তাই নয়, দেবলীনা তার বাবা মাকেও সেই ফুচকা পরোটা খেতে বাধ্য করে। এসব কি খাবার দেবলীনা? এ তো মনে হচ্ছে ফুচকা আর পরোটার মা বাপ এক করে দিয়েছিস। এরকম খাবার কেউ খায় নাকি? কেমন যেন এই পরোটাটার মধ্য থেকে টক টক গন্ধ আসছে। এই পরোটাটা একটু খেয়ে তো বমি বমি পাচ্ছে রে। উফ বাবা, এটা হচ্ছে ফুচকা পরোটা। মাই তো আমাকে ফুচকা পরোটা খাওয়ানো শিখিয়েছে। তারপর থেকে আমার এত ভালো লেগে গেছে, আমি তাই প্রত্যেক দিন ফুচকা পরোটা বানিয়ে খাই। দেবলীনার কথা শেষ হওয়ার আগেই পরিমল বাবু বমি করতে করতে বাথরুমে চলে যায়। আর যা দেখে বিজয়া দেবী মেয়ের উপর অত্যন্ত রেগে যায়। তাই সে দেবলীনাকে ভীষণ বকাবকি করে। কিন্তু তবুও দেবলীনা প্রত্যেক দিনই নিজের বাড়িতে 3 বেলা করে ফুচকা পরোটা বানিয়ে খেতে থাকে। বাবা মা বারণ করলেও দেবলীনা কিছুই শোনে না। তাই দেবলীনাকে শায়েস্তা করার জন্য বাবা মা দেবলীনার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরের দিন দেবলীনা শ্বশুর বাড়িতে নিজের জন্য শুধুমাত্র ফুচকা পরোটা বানায় আর শ্বশুরবাড়ির লোকেদেরকে রুটি বানিয়ে দেয়। আরে বৌমা, তুমি ওটা কি খাবার খাচ্ছ? তোমার খাবার থেকে তো বেশ ভালো সুগন্ধ বেরোচ্ছে। কই আমাদেরকে দিলে না তো? এরকম শুকনো রুটি খেতে কি ভালো লাগে? তুমি নতুন বৌমা, তোমার হাতে স্পেশাল রান্না বান্না খাবো, এটাই তো আমাদের মন চাই। এই বলে মালিনী দেবী দেবলীনার প্লেট থেকে অল্প একটু ফুচকা পরোটা খেয়ে দেখে। দেবলীনার হাতের ফুচকা পরোটা খাওয়ার পর মালিনী দেবীরও ভীষণই ভালো লেগে যায়। কারণ পরোটার মধ্যে মশলা, আলু, তেঁতুল জল এবং পেঁয়াজের কম্বিনেশনটা মালিনী দেবীর খুব পছন্দ হয়। কিন্তু দেবলীনা তার শাশুড়ি মায়ের এরকম আচরণে প্রচন্ড রেগে যায়। কিন্তু নতুন বউ বলে সে কিছু বলতে পারে না। বাহ, তোমার এই ফুচকা পরোটা খেতে তো দারুণ লাগছে। এরকম ইউনিক খাবার তো আমি আগে কখনো খাইনি। যাও গো বৌমা, রান্নাঘরে গিয়ে এই পরোটা আরো বেশি করে বানিয়ে নিয়ে এসো। মনে হচ্ছে ফুচকার সঙ্গে পরোটা খাচ্ছি, কিন্তু খেতে দারুণ লাগছে। তুমি কিন্তু বেশি করে ফুচকা পরোটা বানাবে, তাহলে তোমার মাসি শাশুড়ির বাড়িতেও একটু প্যাক করে পাঠিয়ে দেব। শাশুড়ি মায়ের কথা শুনে দেবলীনা আর কিছু বলতে পারে না। মনে মনে রাগ হলেও সে বাধ্য হয়ে রান্নাঘরে গিয়ে অনেক ফুচকা পরোটা বানায় এবং তার মাসি শাশুড়ি চন্দনা দেবীর বাড়িতে প্যাক করে পাঠিয়ে দেয়। উফ, লুকিয়ে লুকিয়ে ফুচকা পরোটাগুলো খেলে ভালো হতো। এই শাশুড়ির সামনে ফুচকা পরোটা খেতে গেলাম আর আমার সব ফুচকা পরোটা শেষ হয়ে গেল। আমি নিজে অতগুলো ফুচকা পরোটা বানালাম, কিন্তু মাত্র একটাই খেতে পারলাম। দূর, ভালো লাগে না।
অন্যদিকে দেবলীনার হাতের ফুচকা পরোটা খেয়ে মালিনী দেবী এবং দেবলীনার মাসি শাশুড়ি অঞ্জনা দেবীর দুজনেরই ভীষণ ভালো লেগে যায়। অঞ্জনা দেবীর পায়ে একটু ফ্র্যাকচার ছিল, কিন্তু তবুও দেবলীনার হাতে সুস্বাদু ফুচকা পরোটা খাওয়ার জন্য পরের দিনই সে দেবলীনার বাড়িতে এসে উপস্থিত হয়। আরে বৌমা, তুমি তো দারুণ ফুচকা পরোটা বানিয়েছো। এরকম ইউনিক খাবার তো আমি আগে কোনোদিনও খাইনি। আমার ভীষণ ভালো লেগেছে। জানো বৌমা, আমিও ফুচকা খেতে খুব ভালোবাসতাম, কিন্তু এই পাটা ভেঙে যাওয়ার পর থেকে আর ফুচকা খেতে যেতে পারি না। কিন্তু তোমার এই ফুচকা পরোটা খেয়ে আমার এতই ভালো লাগলো যে আমি তোমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছি। দেবলীনা কি বলবে বুঝে উঠতে পারে না, তাই সে বাধ্য হয়ে আরো বেশি বেশি করে ফুচকা পরোটা বানায়, কিন্তু তার কপালে একটাও ফুচকা পরোটা জোটে না। এবার মনে মনে দেবলীনা প্রচন্ড পরিমাণে রেগে যায়, তাই সে রাগের চোটে তার বর আশিসকে ফোন করে বলে, শোনো, তুমি কোথায়? এখনই বাড়ি চলে এসো। আর শোনো, আসার সময় অনেকগুলো ফুচকা কিনে একটা পরোটার দোকানে গিয়ে বলবে ওই ফুচকার আলু মাখা, পেঁয়াজ, তেঁতুল জল দিয়ে একটা বড় করে ফুচকার পরোটা বানিয়ে দিতে। ফুচকার পাঁপড়গুলো পরোটার মধ্যে দিয়ে দিতে পারো। তোমার বাড়ির লোকেদের জন্য ফুচকা পরোটা বানাতে গিয়ে আমার নিজেরই খাওয়া হচ্ছে না। তোমার মা আর মাসি মিলে এত ফুচকা পরোটা খেয়েছে যে বাড়ির সব আটাই শেষ করে ফেলেছে। কিন্তু দেবলীনা, এটা কিরকম ডিমান্ড? আমার মনে হয় না কোনো পরোটার দোকানে এরকম পরোটা বানিয়ে দেবে। তোমার যদি ফুচকা পরোটা খেতে ইচ্ছা করে, আমি বাড়ি যাওয়ার সময় তোমার জন্য ফুচকার আটা নিয়ে যাচ্ছি, তুমি বাড়িতে গিয়ে নয় ফুচকা পরোটা বানিয়ে নিও। আশিসের কথা শুনে দেবলীনার কিছু করার থাকে না। কিছুক্ষণ পর আশিস বাড়ি ফেরা মাত্রই হঠাৎই বাড়ির ইলেকট্রিসিটি চলে যায়। কিন্তু এমন সময় যা, এখনই কারেন্ট চলে গেলে আর কি আর করা যাবে। দেবলীনা, এক কাজ করো, তাহলে তুমি এই ফুচকাগুলো বরং খেয়ে নাও, আর এই মাঝরাতে আর তোমাকে ফুচকা পরোটা বানাতে হবে না। আশিসের কথা শুনে দেবলীনা অত্যন্ত রেগে যায়, কারণ দেবলীনা আজকে সারাদিন ধরে অনেকগুলো ফুচকা পরোটা বানালেও সে একটার বেশি ফুচকা পরোটা মুখে দিতে পারেনি। তার উপর আশিসের কথা শুনে দেবলীনা নিজেকে ঠিক রাখতে পারে না। আমি সারাদিন ফুচকা পরোটা খেলাম না, আর এখন আমি ফুচকা পরোটা না খেয়ে ঘুমাতে যাব? তুমি ভাবলে কি করে? তোমার বাড়ির লোকেদের জন্য আজকে আমি ফুচকা পরোটা খেতে পারিনি। চলো আমার সঙ্গে রান্নাঘরে গিয়ে আলো ধরে থাকবে, আমি ফুচকা পরোটা বানাবো, তারপর তোমার ছুটি। দেবলীনা জোর করে আশিসকে রান্নাঘরে নিয়ে গিয়ে হাতে আলো ধরিয়ে দাঁড় করিয়ে রাখে। এদিকে দেবলীনার এরকম রূপ দেখে আশিসের কিছু করার থাকে না। দেবলীনা ফুচকা পরোটা বানিয়ে খাওয়ার পর ঘুমাতে চলে যায়। দেবলীনা ঘুমিয়ে পড়লেও আশিসের সারা রাত ঘুম আসে না, কারণ আশিসের একটা নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস ছিল, তাই পরের দিন আশিস অফিস যেতে পারে না। অন্যদিকে দেবলীনা প্রত্যেক দিন ফুচকা পরোটা রান্না করে, যার ফলে মালিনী দেবীরও প্রত্যেক দিন ফুচকা পরোটা খাওয়ার অভ্যাস হয়ে যায়। কিন্তু ব্যাপারটা দেবলীনা মোটেই ভালো চোখে দেখে না। প্রত্যেক দিন আমি বেশি বেশি করে ফুচকা পরোটা বানাই যাতে নিজে খেতে পারি, কিন্তু আমার এই শাশুড়ি মায়ের নোলাটা এত বেশি, প্রত্যেক দিন আমার ফুচকা পরোটা খেয়ে ফেলে। আমি তো সামান্য একটু ফুচকা পরোটা খাই। না না, দেখছি কোনো একটা ব্যবস্থা করতে হবে। একদিন দেবলীনা নিজের জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে ফুচকা পরোটা বানায়, যাতে মালিনী দেবী খেতে না পারে। কিন্তু ভোরবেলাতেই ফুচকা পরোটা ভাজার গন্ধে মালিনী দেবীর ঘুম ভেঙে যায়, তাই সে চুপি চুপি উঠে এসে টেবিলের উপর ফুচকা পরোটা দেখতে পায়, যা দেখে মালিনী দেবী আর লোভ সামলাতে না পেরে সেই ফুচকা পরোটা খেতে শুরু করে। উফ, আমি তো ভাবতেই পারিনি সাত সকালবেলা উঠে আমি এই সুন্দর ফুচকা পরোটা খেতে পাবো। ভালোই হয়েছে বৌমা এখানে নেই, এবার তাড়াতাড়ি কেটে পড়তে হবে, যাতে বৌমা বুঝতে না পারে যে আমি ফুচকা পরোটা খেয়ে ফেলেছি। এই বলে মালিনী দেবী সমস্ত ফুচকা পরোটা খেয়ে নেয়। কিছুক্ষণ পর দেবলীনা যখন ফুচকা পরোটা খেতে আসে, তখন সে একেবারে আশ্চর্য হয়ে যায়। এই বাবা, অতগুলো পরোটা বানালাম, এখন তো দেখছি একটাও নেই। অতগুলো পরোটা একেবারে কি গায়েব হয়ে যেতে পারে? বাড়িতে তো আমি ছাড়া এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। এভাবেই দেবলীনা কিছুই বুঝে উঠতে পারে না। অন্যদিকে সাত সকালবেলা 15টা ফুচকা পরোটা খাওয়ার ফলে মালিনী দেবীর চোয়া ঢেকুর উঠতে শুরু হয়। এতে করে মালিনী দেবী ভীষণই বমি করতেও শুরু করে। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? আমার ভীষণ শরীর খারাপ করছে, তুমি আমাকে এখনই হসপিটালে নিয়ে চলো। মনে হচ্ছে আমি আর বাঁচবো না গো, আমার পেটের ভেতর কেমন হচ্ছে, তুমি কিছু করো বৌমা।
মালিনী দেবীর কথা শুনে দেবলীনা খুব ভালো মতোই ব্যাপারটা বুঝতে পারে যে তার শাশুড়ি মা নিশ্চয়ই সেই পরোটাগুলো সাটিয়েছে। এই অবস্থায় দেবলীনা 7-5 না ভেবেই আগেই শাশুড়ি মাকে হাসপাতালে নিয়ে যায়। আপনি কি এমন খান বলুন তো? আপনার তো দেখছি হজম শক্তি নষ্ট হয়ে গেছে, নিশ্চয়ই প্রচন্ড তেলে ভাজা কিছু খেয়েছেন। আপনার তো গ্যাস অম্বলের সমস্যা অনেক বেড়ে গেছে। আপনি এখন থেকে যাই খান না কেন, আপনার তাতেই গ্যাস অম্বল হয়ে যাবে দেখছি। আমি তো শুধু বৌমার হাতের ওই ফুচকা পরোটা খেতাম। আসলে আমার বৌমা খুব ভালো ফুচকা পরোটা বানাতে পারে, তাই লোভ সামলাতে না পেরে খেয়ে ফেলি। কিন্তু আমার বৌমা তো আমার থেকে বেশি ফুচকা পরোটা খায়, কই ওর তো কিছু হয় না। এইরকম অদ্ভুত খাবারের নাম আমি তো প্রথমবার শুনলাম। আপনি যদি ওই টক জলের আলু মাখাটা পরোটা দিয়ে তেলে ভাজেন, সেটা স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর হতে পারে ভেবে দেখেছেন? হয়তো আপনার বৌমা ইয়াং বলে এখন কিছু বুঝতে পারছে না, কিন্তু বয়সকালে আপনার মতোই সমস্যায় ভুগবে। আপনি এখন থেকে শুধু ভাতে কাঁচকলা দিয়ে আর সবজি সিদ্ধ করে খাবেন, বুঝেছেন? এই বলে ডাক্তারবাবু মালিনী দেবীকে একটা ডায়েট চার্ট বানিয়ে দেয়। কিন্তু মালিনী দেবী যেহেতু বয়স্ক, তাই দীর্ঘদিন ধরে ওরকম ফুচকা পরোটা খাওয়ার ফলে তার হজম শক্তি একেবারে নষ্ট হয়ে যায়। তাই মালিনী দেবী যা খায় তাতেই বমি হয়ে যায়। এরকম দৃশ্য দেখার পর দেবলীনারও শিক্ষা হয়ে যায়। এই মরেছে, ফুচকা পরোটা খেলে যে এরকম শরীরের ক্ষতি হয় তা তো আমি জানতাম না। দরকার নেই বাবা, আমিও যদি প্রত্যেক দিন ফুচকা পরোটা খাই তাহলে মনে হয় জীবনে কোনোদিন আর নর্মাল খাবার খেতেই পারবো না। আমারও শাশুড়ি মায়ের মতো অবস্থা হবে। এভাবেই দেবলীনা শাশুড়ি মায়ের অবস্থা দেখে ভীষণই ভয় পেয়ে যায়। তাই সে ঠিক করে সে আর কখনো বেশি বেশি ফুচকা পরোটা খাবে না। দেখতে দেখতে দেবলীনা নর্মাল ডাল ভাত রুটি খাওয়ার অভ্যাস করে ফেলে, আর ধীরে ধীরে সে ফুচকা পরোটা খাওয়ার কথা ভুলে যায়। শ্যামনগরীতে সুরেশ তার স্ত্রী মৌমিতা এবং তার মা সুমিত্রা দেবী এবং বোন রমিশার সঙ্গে বাস করত। তাদের সংসার বেশ আনন্দেরই ছিল। বাড়িতে সকলে সকলেরই কথা মেনে চলতো। একদিন, তুমি কেন বুঝতে চাইছো না? এটা আমি তোমায় করতে দিতে পারবো না। তুমি এখন হঠাৎ করে এরকম বললে বাড়ির সবাই কি ভাববে বলো তো? সবাই বলবে যে আমি বউয়ের কথা শুনে চলি। না না, এ হতে পারে না। আমি যে টাকা স্যালারি পাই তাতে তো আমাদের ভালোভাবেই চলে যায়, তাই না? আরে তুমি কেন বুঝতে পারছো না? টাকাটাই আসল নয়, আর এটা আমার ছোটবেলার ইচ্ছে ছিল। তুমি দেখবে একদিন আমি অনেক নাম করব। এরকমও মানুষের শখ থাকে নাকি? লোকের হাত পা ধোয়ার, বডি ম্যাসাজ করে দেবে? আমার তো জাস্ট ভেবেই হাসি পাচ্ছে। তুমি আমার পা ধুইয়ে দাও দেখি, আমি তোমাকে টাকা দিচ্ছি। ওটা হাত পা ধোয়া নয়, বুঝলে? ওটাকে পেডিকিওর মেনিকিওর বলে। আর এতে ক্ষতি কি বলো? যদি 10 মিনিটে 500 টাকা 1000 টাকা ইনকাম হয়, সব কাজই কাজ, বুঝলে? আমি বলছি শোনো, পার্লারে অনেক ইনকাম। একবার করতে দাও, দেখবে পরে তুমিও বলবে যে হ্যাঁ আমি ঠিকই বলেছিলাম। আর আমি তো বিউটিশিয়ানের কোর্সও করেছি। তাহলে কি সেটা বেকার হয়ে যাবে? কখনোই কাজে আসবে না বলো? প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। এভাবেই সেদিন মৌমিতা সুরেশকে পার্লার খোলার জন্য অনুরোধ করে, কিন্তু সুরেশ তার কথা মোটেও শুনছিল না। সুরেশ অফিসে চলে যায়। এদিকে রমিশা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথাই শুনছিল। ও, তাহলে পার্লারে এত ইনকাম? সামান্য হাত পা ধোয়ার জন্য 1000 টাকা পাওয়া যায়? তাহলে তো বৌদির থেকে আগে এটা আমাকেই করতে হবে, তারপর টাকাই টাকা। আমার টাকা রোজগার এখন থেকেই শুরু হবে। দাদা বৌদিকে তো করতে দেবে না আমি জানি। তাহলে আমি পার্লার খুলে বৌদিকে কাজে রেখে নেব। গুড আইডিয়া রমিশা। এই উদ্দেশ্য নিয়ে রমিশা তার মায়ের কাছে যায়। আরে তুই যে কলেজে যাচ্ছিলিস, তা আবার ফিরে এলি কেন? আর যাবেই না যখন, তাহলে আমার থেকে টাকাটা নিলি কেন? শুধু শুধু টাকা খরচ করে এলি নাকি? মা, আমাকেও কিছু বলতে দাও, তুমি তো একাই সবকিছু বলে দিচ্ছ। বলছি মা, কাল থেকে তোমাকে আর টাকা দিতে হবে না, বরং আমি তোমাকে হাত খরচ দেব। এবার জিজ্ঞাসা করো কেন? কেন আবার? তোর মাথা খারাপ হয়ে গেছে তাই আলফাল বকছিস? যা, যার আমার কাছ থেকে টাকা না চাইলে দিন যায় না, সে নাকি আমাকে টাকা দেবে। তার কথা না বাড়িয়ে কি বলতে এসেছিস বলতো? মা, আমি বিউটি পার্লার খুলতে চাই। মা, তুমি দাদাকে বলে আমাকে একটা পার্লার খুলে দিতে বলো না মা। কি আজেবাজে বকছিস? পার্লার সম্বন্ধে তোর কি কোনো জ্ঞান আছে? উল্টো পাল্টা কাজ করে শেষে লোকের হাতে মার খাবি। আরে মা, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি কোচিনে যাওয়ার নাম করে পার্লারের যে কোর্সগুলো হয় না, আমি সব শিখেছিলাম। আর আমার কলেজে তো শেষ হয়ে যাবে, তাই ভাবছি পার্লারই খুলবো। এভাবেই রমিশা সুমিত্রা দেবীকে বোঝাতে থাকে।
রমিশা যে কিছু করতে চাইছে এটা দেখে সুমিত্রা দেবীরও ভালো লাগে। বেশ কিছুক্ষণ পর সন্ধেবেলা সুরেশ বাড়ি ফিরলে সুমিত্রা দেবী তাকে রমিশার পার্লার খোলার কথা জানালে সুরেশ অবাক হয়ে যায়। আরে এদের দুজনের কি হয়েছে বলো তো? সকালে মৌমিতাও পার্লার খোলার কথা বলছিল, আর এখন রমিশাও তাই বলছে। তাহলে কি এরা দুজনে বিউটি পার্লারের কম্পিটিশন করতে চলেছে নাকি? এও তাহলে মৌমিতার মতোই পা পরিষ্কার করতে চাই। দাদা তুই হাসবি না তো, তোর যদি ভালো না লাগে তাহলে তোকে শুনতে হবে না। আমি হাত পরিষ্কার করি আর পা পরিষ্কার করি, যাই করি না কেন। মা তো রাজি হয়ে গেছে, আমি তো পার্লার খুলছি কনফার্ম। আরে না না, আমি তো এমনি মজা করছিলাম। আর হ্যাঁ, তুই খুলছিস যখন তাহলে তোর বৌদিকেও সঙ্গে নিয়ে নে, তাহলে ওর শখটাও মিটে যাবে আর তোরা দুজনে মিলেই কাজ করতে পারবি। আর তাহলে আমাদেরও চিন্তা থাকবে না, তাই না? কি বলো মা? হ্যাঁ, সেটা তো ভালোই হবে। আমার তো জানাই ছিল না বৌমাও কাজ জানে। না, মোটেই ভালো হবে না। আমি যাকে তাকে আমার পার্টনার করতে পারবো না, তবে কাজ জানলে আমার সঙ্গে কাজে রাখতে পারি, কারণ কারোর জন্য আমার নাম খারাপ হবে সেটা আমি চাইবো না। দেখো বৌদি রাজি থাকলে বলো। আরে তুই এরকম বলছিস কেন? ও কি বাইরের লোক নাকি? আর তোর বৌদির কাছে ভুল হলে তুই দেখিয়ে দিবি। আর তাছাড়া চাইলে তুই ক্যাশ কাউন্টারে বসবি আর বৌদিকে কাজ করাবি। তবে একটা কথা, দুজনে মিলে করলে কর, নয়তো আমি কাউকেই করতে দেব না, বলে দিলাম। হে হে হে, এতক্ষণে তো আসল কথাই এলো। আমি তো এটাই চেয়েছিলাম, এরকমই কিছু একটা হোক, আর আমি ক্যাশ কাউন্টারেরই দায়িত্বটা নেব। এতেই তো দুটো টাকা। হে হে হে। বেশ কয়েকদিন কেটে যায়। সুরেশ মার্কেটের একটি ভালো দোকান দেখে তাদের দুজনের জন্য বিউটি পার্লার খুলে দেয়। পার্লারের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র কিনে এবং সাজসজ্জায় একেবারে অভিনব করে তোলে। পার্লার সাজানো কমপ্লিট হলে পরের দিন থেকেই তারা দুজনে পার্লারে চলে আসে। আরে বাহ, এখানে তো নতুন পার্লার হয়েছে। বেশ ভালোই তো আপনারা পার্লারটা সাজিয়েছেন দেখছি। হ্যাঁ দিদি, বসুন না। আমরা কালকেই দোকান উদ্বোধন করেছি, আর আজকে আপনি আমাদের পার্লারের প্রথম ক্লায়েন্ট। বলুন কি করাবেন? বৌদি দেখো তো ইনি কি বলছেন। হ্যাঁ, এবারে ঠেলা বোঝাবো। আমাকে দিয়ে কাজ করানো ধান্দা, তাই তো? আমিও দেখছি। আরে রমিশা, আমি একটা দরকারে একবার বাড়ি যাচ্ছি, তুমি করে দাও না উনি কি বলছেন। আরে তোমরা কাজ করতে পারবে তো নাকি পারবে না? এ ওকে বলছো, ও ওকে বলছে। দেখো বাবা, আমি কিন্তু শহরের বেস্ট পার্লারে যাই। আজকে তোমাদের নতুন পার্লার দেখেই এখানে চুল কাটাতে এসেছি। আরে না না, সে নিয়ে চিন্তা করতে হবে না। আমি এই পার্লারের মালিক, আর আমি সবকিছুই পারি। এই নিন ক্যাটালগ গুলো, দেখুন কেমন চুল কাটবেন আপনি। মেয়েটি কিছুক্ষণ ক্যাটালগ দেখার পর একটি হেয়ার স্টাইল দেখালে। ও এটা তো বোল কাটিং। আমি আপনার মাথায় বোল বসিয়ে এক্ষুনি করে দিচ্ছি। এই বলে রমিশা বেশ কিছুক্ষণ ধরে মেয়েটির মাথা চুল কাটার চেষ্টা করে এবং সে তার উল্টো পাল্টা চুল কেটে দেয়। মেয়েটি আয়নায় তার মুখ দেখে রমিশের উপরে খুবই রেগে যায়। সে খারাপ চুল কাটার জন্য থানায় কমপ্লেন করার কথা জানায়, কিন্তু সৌভাগ্যবশত সেখানে মৌমিতা চলে আসে এবং সে সবকিছু শুনে মেয়েটির কাছে ক্ষমা চায় এবং তাদের ভুলের জন্য তাকে একটি শ্যাম্পুর কন্টেনার কমপ্লিমেন্টারি দেয়। মেয়েটি সেখান থেকে চলে যায়। দেখলে তো, প্রথম দিনে আমাদের লস হয়ে গেল। টাকা তো দূরের কথা, কমপ্লিমেন্টারি দিতে হলো। এভাবে পার্লার চলবে কিভাবে বলো? আরে না বৌদি, আসলে আমি ঠিকই কাটছিলাম। ওই মেয়েটি আমাকে এটা সেটা বলে গুলিয়ে দিল। হে হে হে, দেখবে পরের বারে সব ঠিকঠাকই হবে। সেদিন একটু হলেও মৌমিতা বুঝে যায় যে রমিশা পার্লারের কোনো কাজই জানে না। বেশ কয়েকদিন কেটে যায়। ধীরে ধীরে মৌমিতার পার্লারে সুনাম হতে থাকে। কয়েকদিনের মধ্যেই তাদের পার্লার বেশ পরিচিত হয়ে ওঠে। এমনই একদিন মৌমিতা পার্লারে ছিল না তখন। আরে আজ ম্যাডাম দোকানে নেই দেখছি, উনি কোথাও গেছেন নাকি? হ্যাঁ গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আপনি বসুন না। না না, আমার বসলে চলবে না তো। আমার আসলে একটু তাড়া ছিল। এখন আমি পেডিকিউরটা কিভাবে করব কি জানি। এ বাবা, এটা আবার কি? ভাগ্যিস আগেই না বলে দিয়েছিলাম, না হলে আগের বারের মতোই ফেসে যেতাম। আচ্ছা, আপনি করতে পারবেন না? আপনি তো এই পার্লারেই কাজ করেন, আপনি তো এখানকার স্টাফ হন, আপনার তো পারার কথা।
আসলে অনেক দিন ধরেই পায়ে পেডিকিউর করা হয়নি তো পায়ের অবস্থা দুটো খারাপ হয়ে গেছে। দেখুন কেমন কালো কালো হয়ে গেছে, খুব বাজে দেখাচ্ছে। পাটা পরিষ্কার না করলে কোথাও বেরোতেই পারছি না আমি। এ বাবা, এ তো পা ধোয়ার কথা বলছে, আমি তো অন্য কিছুই ভাবছিলাম। এমন পা পরিষ্কার করে দেব না যে আয়নার মতো চকচক করবে। হ্যাঁ, ও আচ্ছা, আপনার তাড়া আছে বলছেন যখন, তাহলে আমিই করে দিচ্ছি। আসলে আমি এখানকার মালিক তো, তাই তেমন একটা কাজ করি না আমি, কিন্তু স্পেশাল কাস্টমারদের জন্য করতে তো হবেই, তাই না বলুন? এই বলে রমিশা মহিলাটির পেডিকিউর করতে যায় এবং সে প্রথমেই তার পা দুটো অতিরিক্ত গরম জলের মধ্যে ডুবিয়ে দেয় এবং তার পা দুটো খুবই জ্বালা করতে শুরু করে। মেয়েটি রমিশাকে অনেক ছোট বড় কথা শোনাতে থাকে। তাতেও শান্তি না পেয়ে সে কিছু লোকজনকে জড়ো করে তাদের পার্লারটি বন্ধ করে দেয়। পরের দিন। কি দরকার ছিল বল তোর এসব করার? তুই যখন কিছু জানিসই না সেটা করতে গেলি কেন? তোর একটা ভুলের জন্য মৌমিতার স্বপ্নই ভেঙে গেল। দাদা, তুই আমাকে ক্ষমা করে দে, আর বৌদি তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমি লোভের বশে এটা করেছিলাম। আসলে আমি পার্লারের কোনো কাজই জানি না, আমি কোনো কোর্স করিনি, শুধু টাকার লোভেই পার্লার খুলেছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি যে এরকম হবে। আমি ভেবেছিলাম অনেক টাকা ইনকাম হবে। আমি শুধু টাকার লোভেই পার্লারটা খুলেছিলাম। আমি জানতাম তুমি সব কাজ পারো, তাই ভেবেছিলাম তোমাকে দিয়ে সব কাজ করিয়ে নেব, আর ক্যাশ কাউন্টারে দায়িত্ব নিয়ে সব টাকা আমি হরপে নেব। আমাকে তোমরা ক্ষমা করে দাও। রমিশা যে তার ভুল বুঝতে পেরেছে এটা দেখে সকলেই খুশি হয় এবং তাকে সবাই ক্ষমা করে দেয়। কয়েক মাস পর মৌমিতা আবারও পার্লার খোলে এবং সে রমিশাকে পার্লারের কাজগুলো শেখাতে থাকে। এভাবেই তারা হাসি খুশি জীবনযাপন করতে থাকে।